আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রী ও বন্ধুদের আমার পক্ষ থেকে আরও একবার সুদীপ্ত লার্নিং চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের প্রথম পর্ব আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 3 থেকে পৃষ্ঠা নম্বর 10 পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে প্রথম যে গল্পটি রয়েছে, গল্পটির নাম বনের পথে। বনের পথে আলী বাবা করচিৎ এ পথে আসি, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লাতিথি চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। আলী বাবা করচিৎ এ পথে আসে। করচিৎ করচিৎ শব্দের অর্থ হচ্ছে কখনো কখনো। ঘন বনে এগোনো শক্ত। ঘন বন শব্দের অর্থ হচ্ছে গভীর জঙ্গলে। এগোনো কেমন না, এগোনো হচ্ছে খুব শক্ত। শক্ত শব্দের অর্থ হচ্ছে কঠিন। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। তাহলে ধাক্কা, এখানে ধাক্কা শব্দের অর্থ হচ্ছে ঠেলা, অর্থাৎ ডালপালায় ধাক্কা দিয়ে কে এগিয়ে চলে না, ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথি, শুক্লা তিথি মানে হচ্ছে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে আমরা ধরে নিই শুক্লপক্ষ, অর্থাৎ এই যে তিথিটা চলে এটাকে আমরা বলি শুক্লা তিথি। তাহলে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে তিথিগুলো রয়েছে সেই তিথিগুলোর নাম হচ্ছে শুক্লা তিথি। ঠিক এই শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। তাহলে শুক্লা তিথি চাঁদের আলোয় কি হচ্ছে না, চারপাশটা ভাসছে। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। এই যে পথ বলছি না, পথ শব্দের অর্থ হচ্ছে রাস্তা। বিপদ, বিপদ মানে হচ্ছে মানে আতঙ্কা, মানে ভয়, এই আর কি। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। এবার চলো আমরা উপরে যে রঙিন অংশগুলি দেখতে পেয়েছিলাম, যেমন করচিতের কয়বয়, তালবেশ কয়তয়, যেমন শক্তের হচ্ছে কয়তয়, ঢাকাইতে যেমন দেখো ধয়াকার কয় কয় আকার, ঠিক দেখো কয় কয় আকারটা কি যুক্ত ব্যঞ্জন বর্ণ ছিল না। আবার দেখো শুক্লা তিথি বানানো দেখো কয়লয়। অপরে যে রঙিন অংশগুলি দেখেছিলাম সেই অংশগুলি আমরা এবার ভেঙে দেখি। যেমন হচ্ছে দেখো কয় কয়, কয় কয় একটি হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। সুতরাং কয় কয়কে ভাঙলে আমরা কি পাবো না, যুক্ত ব্যঞ্জন কয় কয়কে ভাঙলে আমরা পেয়েছি ক যোগ ক। একইভাবে শক্ত বানানের যে কয়তয় ছিল সেই কয়তয়টাকে আমরা ভেঙে পেয়েছি ক যোগ ত। একইভাবে কয় বয় অর্থাৎ ক যোগ ব, কয়লয় ক যোগ ল। এসো এই রকম নতুন কথা আমরা শিখি, যেমন এক্কা, এ কয় কয় আকার এক্কা। তাহলে কয় কয় দিয়ে আরেকটি আমরা শব্দ তৈরি করে ফেললাম। যেমন কি ছিল না, আগে ছিল করচিৎ, আরেকটি শব্দ তৈরি করলাম, তাহলে কি বলতো এক্কা, এ কয় কয় আকার এক্কা। একইভাবে দেখো ম হর্ষ কয়তয় হর্ষ মুক্তি। আবার দেখো কয় বয় দিয়ে যদি দেখি, কয় বয়ে দেখো পক্ক, প কয় বয় পক্ক। আবার হচ্ছে দেখো কয়লয়, কয়লয় দিয়ে দেখো না ক্লাস, কয়লয় আকার দন্তস ক্লাস। তাহলে আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে আবার নতুন করে শব্দ তৈরি করতে পারলাম। কিন্তু আমাদের দেখো একটি ঘর পূরণ করি বলে এটি নীল রং করে সুন্দর করে হেডিং করা দেওয়া হয়েছে, ঘর পূরণ করি। প্রথমে দেখো তালবেশ দেওয়া রয়েছে, তারপর যোগচিহ্ন দেওয়া রয়েছে, তারপর দেওয়া রয়েছে কয়তয়। এটাকে আমরা যুক্ত করব। তাহলে তালবেশ যোগ কয়তয়, যুক্ত করলে কি হবে না, যুক্ত করলে হবে তালবেশ কয়তয়। তাহলে তালবেশ যোগ কয়তয় জুড়ে দিলে হবে তালবেশ কয়তয় শক্ত। একইভাবে ধয়াকার যোগ কয় কয় আকার, যুক্তটাকে এই যে ভাঙাটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি হবে বলো তো, একটি বর্ণ পাবো, অর্থাৎ একটি শব্দ হবে। দেখো ধয়াকার কয় কয় আকার ধাক্কা। তাহলে প্রথমটাকে কি পেলাম না, প্রথমটাকে পেলাম তালবেশ যোগ কয়তয় শক্ত, তারপরটা পেলাম ধয়াকার কয় কয় আকার অর্থাৎ ধাক্কা। এবার চলো আমরা দ্বিতীয় গল্পটি দেখি।
দ্বিতীয় গল্প বলা হয়েছে ঘুড়ি ওড়াবার দিনে। ঘুড়ি ওড়ানোর দিনের গল্পটির প্রথমে দেখো, শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। তাহলে শুক্রবার মানে কি না, শুক্রবার মানে হচ্ছে আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ হয়, ঠিক 7 দিনের মধ্যে আরেকটি বার হচ্ছে শুক্রবার। ঠিক শুক্রবার এলে কার ভারী মজা হয় না, বিক্রমের ভারী মজা হয়। অর্থাৎ শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। কেন মজা হয় কারণটা কি জানো? কারণ হচ্ছে সামনেই শনি রবি ছুটি, তার জন্য শুক্রবার এলে বিক্রমের ভারী মজা হয়। তাই গল্পে বলা হয়েছে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবি ছুটি। ও আর টিপু অর্থাৎ বিক্রম আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। দক্ষ শব্দের কি মানে জানো? দক্ষ মানে হচ্ছে পারদর্শী, মানে খুব ভালো ঘুড়ি ওড়াতে পারে, সেজন্য বলা হয়েছে ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানো ওদের সমকক্ষ কেউ নেই। সমকক্ষ শব্দের অর্থ হচ্ছে সমান, ওদের মতন আর কেউ নেই, যে ওদের যে ঘুড়ি ওড়ানো এতটাই দক্ষ, ওদের মতন সমান কেউ আর ঘুড়ি ওড়াতে পারে না। সুতরাং সেজন্য গল্পে বলা হয়েছে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনে শনি রবি ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোর ওদের সমকক্ষ কেউ নেই। অর্থাৎ ঘুড়ি ওড়ানোর ওদের সমান কেউ নেই। চলো উপরে রঙিন অংশগুলি ভেঙে দেখি। প্রথমে আমরা দেখেছি, দেখো তো শুক্রবার কয় রফলা রয়েছে না? ঠিক দেখো, কয় রফলাকে আমরা ভেঙে পেয়েছি ক যোগ র। তাহলে ক যোগ র, তাহলে রফলার চিহ্ন কেমন তোমরা নিশ্চয়ই দেখে নাও, কয়ের নিচে দেওয়া রয়েছে একটু ব্যাকা মতন না, একটু ব্যাকানো মতন, তাহলে ওটা কিন্তু র। তাহলে রয়ের চিহ্ন আমরা পেলাম, অর্থাৎ রফলার চিহ্ন পেয়ে গেলাম। কেমন না দেখো, একটু একারের মতন, একটু ব্যাকানো না, তাহলে কয় রফলাকে আমরা ভাঙলে পাবো ক যোগ র। তারপরে দেখো এই যে দক্ষ, ক্ষীয় ছিল দক্ষ, ক্ষীয়টাকে আমরা ভাঙলে পাবো ক যোগ পিটকাটা মধ্যাহ্ন স। এইভাবে আমরা আরও নতুন নতুন শব্দ তৈরি করে ফেলতে পারি, যেমন বক্র, চক্র, পক্ষ, অক্ষর ইত্যাদি। এবার আমরা দেখব নিচের শূন্যস্থান পূরণগুলো, অর্থাৎ ঘর পূরণ করি। প্রথমে দেখো কয় রফলা যোগ ম যোগ তালবে স, এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে আরেকটি শব্দ পাবো, নতুন শব্দ পাবো। কি শব্দ পাবো বলো তো? না কয় রফলা ম তালবে স, ক্রমশ। তাহলে যে শব্দটি পেলাম ক যোগ ম যোগ তালবে স, যুক্ত করলে পাবো আমরা ক্রমশ, অর্থাৎ কয় রফলা ম তালবে স ক্রমশ। পরের অংশটা দেখো, একইভাবে এটাকে যুক্ত করলে পাবো ক্রমিক, কয় রফলা ম হ্রস্বই ক, ক্রমিক। তারপরে পাবো সক্ষম, দন্ত স ক্ষীয় ম, সক্ষম। তারপরটি আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে তালবে স হ্রস্বই যোগ ক্ষীয় যোগ ক, সাজালে এটাকে আমরা যুক্ত করলে পাবো শিক্ষক, তালবে স হ্রস্বই ক্ষীয় ক, শিক্ষক হয়ে গেল। এবার আমরা চলো দেখি পরের গল্পটি। পরের গল্পে বলা হয়েছে আকাশে কত তারা। সত্যি তো, আমরা যদি রাতের আকাশের দিকে যদি একটু তাকিয়ে দেখাই বা দেখতে থাকি, তাহলে আমরা রাতের আকাশে কি দেখতে পাই? অসংখ্য তারা দেখতে পাই না? সেজন্য বলা হয়েছে, গল্পটি ভালো করে শোনো। রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি। তাহলে রাতের আকাশে কেমন তারা না অসংখ্য, অসংখ্য মানে হচ্ছে অগণিত, যাকে গোনা যায় না, অনেক, সে এক কথায় বলা হয়েছে অসংখ্য। মগ্ন হয়ে গুনি, মগ্ন হয়ে মানে না, মগ্ন শব্দের অর্থ হচ্ছে এক মনে, তাই মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি, তাহলে দিনের আকাশে আমি কাকে দেখতে পাই না, দিনের আকাশে আমরা দেখতে পাই রবি, অর্থাৎ সূর্যকে দেখতে পাই না, তাই জন্য বলা হয়েছে দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ।
জাগ্রত মানে জেগে থাকা, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি। গ্লানি মানে কি জানো? গ্লানি মানে হচ্ছে ক্লান্তি বা অবসাদ। মুগ্ধ হয়ে গুণী, মুগ্ধ হয়ে গুণী। মুগ্ধ মানে কি জানো? মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে মোহিত বা অভিভূত। অভিভূত হয়ে আমি কি করি না দেখি, তাই মগ্ন হয়ে দেখি। আর একবার বলছি গল্পটা, ভালো করে শোনো। রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মগ্ন হয়ে দেখি। চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এবার। প্রথমে দেখো, অসংখ্যর মধ্যে আমরা পেয়েছিলাম ক্ষয় জফলা। তাহলে ক্ষয় জফলা ভাঙলে আমরা কি পাবো? খ যোগ অন্তেজ। ব্যাস হয়ে গেল ক্ষয় জফলা। তারপর মগ্ন, মগ্নর মধ্যে আমরা পেয়েছিলাম গয় দন্তন্য। তাহলে গয় দন্তন্যটাকে আমরা যদি ভাঙাই পাবো কি বলো তো? গ যোগ দন্তন্য, গয় দন্তন্য। এইভাবে আমরা পেয়েছিলাম জাগ্রত, বংজি আকার গয় রফলা দ। জাগ্রত শব্দটির মধ্যে আমরা যে শব্দটি পেয়েছিলাম গয় রফলা। গয় রফলা ভাঙলে আমরা যাব গ যোগ র। এইভাবে আমরা গ্লানি শব্দের মধ্যে পেয়েছিলাম গয় লয়, অর্থাৎ গ যোগ ল। আর মুগ্ধ শব্দের মধ্যে পেয়েছিলাম গয় ধয়। গয় ধয় ভাঙলে আমরা পাবো গ যোগ ধ। এসো এই রকম নতুন কথা শিখি। যেমন ক্ষয় জফলা দিয়ে একটি নতুন শব্দ বানাই মুখ্য, গয়দন্তন্য দিয়ে যদি আমরা একটি নতুন শব্দ বানাই তাহলে হবে ভগ্ন। এইভাবে দেখো, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ। এবার আমরা চলো দেখি ঘর পূরণ করি। একটি করে দেওয়া হলো। যেমন দেখো, খ্যাতি, ক্ষয় জফলা আকার তর্ষই খ্যাতি। এই খ্যাতি শব্দটিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো ক্ষয় জফলা যোগ তর্ষই খ্যাতি। একইভাবে আমাদের আরও নিচে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমাদের করতে হবে। যেমন দেখো, সখ্য, দন্ত স ক্ষয় জফলা। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে প্রথম ঘরে আমরা লিখব দন্ত স, তারপরে দেবো যোগ চিহ্ন, তারপরে ঘরে লিখব ক্ষয় জফলা। বোঝা গেল? একইভাবে গ্রাম, তাহলে গ্রামটাকে ভাঙলে আমরা প্রথম ঘরে লিখব গয় রফলা আকার, তারপর আমরা যোগ চিহ্ন দেবো, তারপর আমরা লিখব মো, অর্থাৎ গ্রাম। এইভাবে রুগ্ন, রুগ্নটাকে ভাঙলে পাবো প্রথমে রহস্য, তারপর যোগ চিহ্ন দেবো, তারপরে ঘরে লিখব গয় দন্তন্য, অর্থাৎ রুগ্ন। তারপর হচ্ছে দেখো দুগ্ধ, দুগ্ধটাকে আমরা যদি ভাঙাই তাহলে প্রথম ঘরে দেবো দহস্য, তারপর আমরা যোগ চিহ্ন দেবো, তারপর আমরা দেবো কি বলতো? গয় ধয়। এবার চলো আমরা পরের গল্পটি দেখি। পরের গল্পটি বলা হয়েছে খেলার মাঠে। আজ ছিল ফাইনাল খেলা। তাহলে আজকের খেলাটা কেমন ছিল? না ফাইনাল খেলা। গ্যালারিতে খুব ভিড়। গ্যালারি শব্দ মানে কি জানো? জানো কি তোমরা? আচ্ছা বলি। ফাইনাল শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের খেলা, অর্থাৎ শেষ পর্যায়ের খেলা। গ্যালারিতে খুব ভিড়। গ্যালারি শব্দের অর্থ হচ্ছে মাঠের চারপাশে দর্শক যেখানে বসে খেলা দেখে সেই জায়গাটাকে আমরা বলি গ্যালারি। ঠিক সেই গ্যালারিতে খুব ভিড়। দিক বিদিক থেকে লোক এসেছে। দিক বিদিক শব্দের অর্থ হচ্ছে চারিদিক। চারিদিক থেকে কি এসেছে? না লোক এসেছে। তাই গল্পে বলা হয়েছে দিক বিদিক থেকে লোক এসেছে। কোনো দলই গোল করতে পারল না। খেলার শেষে দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। তাহলে মানে কোনো দলই গোল করতে পারলো না। অবশেষে অর্থাৎ খেলার শেষে দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। যুগ্ম বিজয়ী শব্দের অর্থ হচ্ছে যৌথভাবে জেতার দল বা ব্যক্তি। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। বিঘ্ন, আহত মানে হচ্ছে আঘাত পেয়েছিল, মানে লেগেছিল। খেলায় কি হয়েছিল? না বিঘ্ন ঘটেছিল। বিঘ্ন মানে বাধা,
বিঘ্ন শব্দের অর্থ হচ্ছে বাধা। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রই সেরে ওঠে। শীঘ্র শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। চিকিৎসক মানে হচ্ছে ডাক্তার, অর্থাৎ মাঠে ডাক্তার থাকায় সে খুব তাড়াতাড়ি সেরে ওঠে। এবার চলো উপরে যে রঙিন অংশগুলি আমরা পেয়েছি সেই অংশগুলিকে ভেঙে দেখি। যেমন প্রথমে আমরা দেখেছি গয়বয়, তাহলে গয়বয়কে ভাঙলে কি হবে? গ যোগ ব। তারপর গয়ময় ভাঙলে কি হবে? না গ যোগ ম। তারপর দেখো গয় রফলা, প্রথমে আমরা গয় রফলা পেয়েছিলাম, যেমন গ্যালারিতে বানানে প্রথমেই গয় জফলা ছিল, অর্থাৎ গয় জফলা আমরা ভাঙলে পাবো গ যোগ অন্তের জ। ঘয় দন্ত ন, যেমন বিঘ্ন, ঘয় দন্ত ন ভাঙলে হবে ঘ যোগ দন্ত ন। তারপরে ঘয় রফলা ভাঙলে হবে ঘ যোগ র। এসো এইরকম আরও আমরা নতুন কথা শিখি, যেমন যজ্ঞ, তারপর হচ্ছে বাগ্মী, প্রাণ, তমগ্ন, এরকম আমরা আরও অনেক শব্দ তৈরি করতে পারি। এবার তো চলো তো দেখে নিই আমরা বাঁ দিকের সাথে ডান দিকে মেলায়। এটি তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। বলে দিচ্ছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ দাগ দিয়ে নাও। দিগ্বিদিক, চারদিক, তাহলে দিগ্বিদিক থেকে তোমরা চারিদিকে একটি ক্রস করে নাও, অর্থাৎ দাগ দিয়ে দাও। গ্যালারি, গ্যালারি মানে হচ্ছে কি জানো? না গ্যালারি মানে হচ্ছে মাঠে বসার জায়গা। তাহলে গ্যালারিটাকে তোমরা মাঠে বসার জায়গার সঙ্গে কি করে নাবে? তোমরা একটা তীর চিহ্ন দিয়ে দাও। যুগ্ম, যুগ্ম মানে হচ্ছে দুজন একসাথে, দাগ দিয়ে দাও। আর বিঘ্ন, বিঘ্ন মানে হচ্ছে বাধা। আর শীঘ্র, শীঘ্রটা হচ্ছে তাড়াতাড়ি তোমাদের দেওয়া রয়েছে। এবার পরের গল্পটা দেখো। পরের গল্পে বলা হয়েছে নাও চলেছে। নাও মানে কি জানো? নাও মানে হচ্ছে নৌকা। নাও শব্দের অর্থ মানে কি জানো? নৌকা। তাহলে দেখো, ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। ময়ূরপঙ্খী মানে ময়ূরের মতন দেখতে এক প্রকার নাও। নাও, নাও মানে হচ্ছে নৌকা। তাহলে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও কঙ্কা হতে চলেছে। কে চলেছে ওতে? না কঙ্কা হতে চলেছে। আকাশে শঙ্খচিল, শঙ্খচিল শব্দের অর্থ হচ্ছে সাদা বুকওয়ালা এক ধরনের চিল। ওরা যাবে মঙ্গলপুর। নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। সংঘ শব্দের অর্থ হচ্ছে সমিতি বা ক্লাব, আর চড়ুই ভাতি শব্দের অর্থ হচ্ছে বনভোজন। তাহলে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও কঙ্কা হতে চলেছে, আকাশে শঙ্খচিল, ওরা যাবে মঙ্গলপুর, নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। চলো উপরে রঙিন অংশগুলি ভেঙে দেখি। উঙাই গয় ভাঙলে হবে উঙা যোগ ক। উঙাই গয় ভাঙলে হবে উঙা যোগ গ। উঙাই ক্ষয় ভাঙলে হবে উঙা যোগ খ। উঙাই ঘয় ভাঙলে হবে উঙা যোগ ঘ। এসো এরকম নতুন শব্দ আমরা শিখি, যেমন অ উঙাই কয় অঙ্ক, তালবেশ উঙাই ক্ষয় শঙ্খ, র উঙাই গয় রঙ্গ, বঙ্গিজ উঙাই গয় আকাশ জঙ্ঘা। আরও এরকম আরও নতুন শব্দ তৈরি করতে পারি। তোমরা আরও নতুন নতুন শব্দ তৈরি করো। এবার পরের অংশটা দেখো। পরের অংশতে বলা হয়েছে ঘর পূরণ করি। যেমন প্রথমটা দেওয়া রয়েছে, দেখো অ উঙাই কয় দন্তন্য, কি হবে? না অ উঙাই কয় দন্তন্য, অর্থাৎ হবে অঙ্কন। এইভাবে আমরা আরও ঘর পূরণ করতে পারি। যেমন বঙ্গিজ উঙাই গয় ল, তাহলে আমরা ওই ঘরে যদি আমরা ল বসিয়ে দিই তাহলে আরেকটি নতুন শব্দ পেয়ে গেলাম, বঙ্গিজ উঙাই গয় ল, জঙ্গল। এভাবে আমরা যদি আরও নতুন নতুন যদি শব্দ বসাই তাহলে আরও নতুন নতুন শব্দ পাবো। তারপরটা দেখো লবঙ্গ, ল ব উঙাই গয়, তাহলে আমরা যদি ওই যে শেষের ঘরে উঙাই গয় বসিয়ে দিই তাহলে আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে লবঙ্গ, ল ব উঙাই গয় লবঙ্গ। তারপরটা দেখো, তারপরটা যদি আমরা ল ড্যাশ দন্তন্য দিই, অর্থাৎ সেই ড্যাশের ঘরে যদি আমরা লঙ্ঘন দিই অর্থাৎ উঙাই ঘয় দিই, তাহলে শব্দটি দাঁড়াবে কেমন বলো তো? ল উঙাই, তাহলে হবে লঙ্ঘন। তাহলে ল উঙাই ঘয় দন্তন্য, লঙ্ঘন।
এভাবে আরও তোমরা নতুন নতুন শব্দ তৈরি করো। এবার দেখো তোমরা পরের গল্পটি। পরের গল্পে বলা হয়েছে মা বিড়াল আর ছানা বিড়াল। এই গল্পটি খুব দারুণ, তোমরা দেখো। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাচ্চা শব্দের অর্থ জানো? বাচ্চা মানে হচ্ছে ছানা বা শাবক। বাইরে খুব রোদ। রোদ শব্দের অর্থ হচ্ছে সূর্যের আলো। মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। আচ্ছাদন মানে ছায়া, মানে কি জানো? ছায়া মানে হচ্ছে কোনো কিছু আড়াল থাকার, মানে আড়াল করা, যেখানে আলো পৌঁছায় না, সেটা আমরা বলি ছায়া। আচ্ছাদন মানে কি? আচ্ছাদন মানে হচ্ছে ঢাকনা বা আবরণ। খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে। চ্যাটাল শব্দের অর্থ কি জানো? চ্যাটাল মানে হচ্ছে চ্যাপ্টা। খুশি মানে তো আনন্দে, আর নাক মানে হচ্ছে নাসিকা। তাই তো। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি আমাদের আরেকটি ইন্দ্রিয়র নাম, সেটি হচ্ছে কী বলতো? নাক, না, অর্থাৎ নাসিকা। চলো উপরের রঙিন অংশগুলি ভেঙে দেখি। প্রথমে আমরা যেমন পেয়েছি চয় ছয়, ভাঙলে হবে চ যোগ চ। তারপরে আমরা যেটা পেয়েছিলাম চয় ছয়, ভাঙলে হবে চ যোগ ছ। তারপর আমরা যেটা পেয়েছিলাম চয় জফলা, ভাঙলে হবে চ যোগ অন্তের জ। এরকম আরও আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, যেমন চচ্চড়ি, আচ্ছা, পার্শ্ব ইত্যাদি। ঝুড়ি থেকে যুক্ত অক্ষর নিয়ে মিলিয়ে লিখি। প্রথমে দেখো ম ওকার ড্যাশ ব। যদি আমরা ঝুড়ি থেকে এরকম শব্দ নিই তাহলে কেমন হবে বলো তো? যদি আমরা এরকম নিই চয় ছয়, তাহলে হবে ম ওকার চয় ছয় ব, মচ্ছ। তারপরটা কী হবে দেখো, দন্তস আকার ড্যাশ, তাহলে দন্তস আকার চয় চয় আকার সাজ্জা। তারপরটা কী হবে বলো তো? ড্যাশ লয় আকার, তাহলে ড্যাশ আমরা কী বসিয়ে দেবো? চয় জফলা, তাহলে চয় জফলা আকার লয় আকার চেলা। হয়ে গেল। এবার তোমরা পরের গল্পটি দেখো। পরের গল্পে বলা হয়েছে খেলার মাঠে। বর্জপুরের মেলায় সাজসজ্জা দেখে তাক লাগে। তাহলে কোথাকার মেলা? না, বর্জপুরে, অর্থাৎ বর্জপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। মেলা, মেলা মানে হচ্ছে উৎসব উপলক্ষে বসা অস্থায়ী বাজার। কোথায় বসেছে সেই মেলাটি? না, বর্জপুরে। সেই বর্জপুরের মেলায় সাজসজ্জা দেখে তাক লাগে। সাজসজ্জা মানে হচ্ছে সাজ পোশাক দেখে তাক লাগে। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। শীতের কুয়াশা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে কেমন আলো? না, উজ্জ্বল আলো। উজ্জ্বল মানে হচ্ছে আলোকিত। ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। জ্ঞাত মানে হচ্ছে জানা, অজ্ঞাত মানে হচ্ছে অজানা। তাহলে চারিদিক থেকে আসা জানা অজানা নানা মানুষের ভিড় হয়ে যায় কিসে? না, মেলায়। আচ্ছা, ভিড় মানে কি জানো? ভিড় শব্দের অর্থ হচ্ছে অনেক মানুষ এক জায়গায় একত্রিত হওয়াকে আমরা বলি ভিড়। চলো এবার আমরা দেখে নিই উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। প্রথমে হচ্ছে ছয় জফলা, ভাঙলে হবে ছ যোগ অন্তের জ। তারপরটা দেখো বঙ্গিজ বঙ্গিজ, ভাঙলে হবে বঙ্গিজ যোগ বঙ্গিজ। তারপরটি দেখো বঙ্গিজ বঙ্গিজ ব, ভাঙলে হবে বঙ্গিজ যোগ বঙ্গিজ যোগ ব। তারপর হচ্ছে বঙ্গিজ বয়, ভাঙলে হবে বঙ্গিজ যোগ ব। তারপর হচ্ছে বলতো বঙ্গিজ ইঙো, ভাঙলে হবে বঙ্গিজ যোগ ইঙো। তারপরটি দেখো বঙ্গিজ ঝ, ভাঙলে হবে বঙ্গিজ যোগ ঝ। তারপরটি দেখো বঙ্গিজ জফলা, মানে কি হয় বলো তো? বঙ্গিজ যোগ, আচ্ছা বঙ্গিজ ওটা কি জফলা রফলা? না, বঙ্গিজ রফলা, তাই এটা ভাঙলে হবে বঙ্গিজ যোগ র। হয়ে গেল। এসো এরকম নতুন আরও কথা শিখি, যেমন হচ্ছে ছেঁদা, ছয় চিহ্নবিন্দু জফলা আকার দয়াকার ছেঁদা। বহস্যই বঙ্গিজ ইঙয় আকার দন্তন বিজ্ঞান। তারপরটা হচ্ছে ল বঙ্গিজ বঙ্গিজ আকার লজ্জা। তারপরটি দেখো বঙ্গিজ বয় আকার লয়াকার দন্তন্য হস্যই জ্বালানি। ঝুড়ি থেকে অক্ষর নিয়ে মিলিয়ে লিখি। ড্যাশ
বঙ্গীয় ইঙ আকার ড্যাশ। কী হয় বলো তো? যেমন দেখো এখানে যদি আমি প্রথমে যদি এরকম দিই অ, আচ্ছা, অ বঙ্গীয় ইঙ আকার দন্তন্য যদি নিই তাহলে কী হবে বলো তো? অজ্ঞান হবে না? তাহলে অ বঙ্গীয় ইঙ আকার দন্তন্য, অজ্ঞান। তারপরটা যদি এরকম দিই মজ্জা, মজ্জা, ম বঙ্গীয় আকার মজ্জা। তারপরটা যদি দিই বঙ্গীয় বই ড্যাশ, তাই ড্যাশে যদি র দিই তাহলে বঙ্গীয় বই র, তাহলে হয়ে গেল জ্বর। এবার আমরা চলো পরের গল্পটি দেখি। পরের গল্পে বলা হয়েছে ঘাসের নকশা। ঘাসের কি না, ঘাসের নকশা। গাঁ-গঞ্জে গাছপালা বেশি। গাঁ মানে হচ্ছে গ্রাম, গাঁ শব্দের অর্থ কি? গ্রাম। সুতরাং আমরা তো জানি গ্রামে গাছপালা শহরের তুলনায় বেশি হয়। গাঁ-গঞ্জে গাছপালা বেশি। গঞ্জ মানে হচ্ছে হাট বা বড় বাজার, এবং শহরের তুলনায় আমরা গ্রামে কি দেখতে পাই? বাজার বেশি দেখতে পাই। তাই গাঁ-গঞ্জে গাছপালা বেশি, অর্থাৎ আমাদের গ্রাম বা বাজার বা হাটে আমরা অনেক গাছপালা দেখতে পাই। গাঁ-গঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতন ঘাসের নকশা। আচ্ছা, শতরঞ্জি মানে হচ্ছে পেতে বসার জন্য মোটা সুতোর তৈরি এক প্রকার বড় রঙিন চাদর, সেটাকে আমরা বলি শতরঞ্জি। মাঠে শতরঞ্জির মতন ঘাসের নকশা। নকশা মানে হচ্ছে রেখার মাধ্যমে আঁকা ছবি। আকাশে মেঘের আনাগোনা। আনাগোনা শব্দের অর্থ হচ্ছে যাতায়াত। গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। ঝড়ঝঞ্ঝা মানে কি? প্রবল হাওয়া বা বৃষ্টি। লাঞ্ছনা মানে হচ্ছে তিরস্কার। সয়েও মানে কি? সহ্য করে, অর্থাৎ মানে প্রবল হাওয়া বা বৃষ্টিতে তারা তিরস্কার হয়ে সহ্য করে তারা খুবই কি না, খুবই খুশি। সুতরাং গাঁ-গঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতন ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড়ঝঞ্ঝা লাঞ্ছনা সয়েও কি সেই গাছগুলো ভারী খুশি। চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। প্রথমেই আমরা দেখব ইঙই চয়, ভাঙলে হবে ইঙ যোগ চ। তারপরটি দেখো ইঙই ছয়, ভাঙলে হবে ইঙ যোগ ছ। ইঙই বঙ্গীজ, ভাঙলে হবে ইঙই বঙ্গীজ। তারপর ইঙই ঝ। তাহলে ইঙই ঝকে আমরা যদি ভাঙাই তাহলে পাবো কি বলতো? ইঙ যোগ ঝ। এরকম আরও নতুন শব্দ কথা আমরা তৈরি করতে পারি। যেমন দেখো বয়াকার ইঙই ছয় আকার, ম ইঙই ছয়, গুঞ্জন, যেমন গ ইঙই বঙ্গীজ দন্তন্য গুঞ্জন। এরকম যেমন যারপরটা দেখো ঝ ইঙই ছয় আকার। এরকম আরও আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এবার আমরা দেখব পরের অংশটি, অর্থাৎ ঘর পূরণ করি। কি হবে তোমরা বলো তো আইডিয়া করে, কি বোঝাতে পারো ওই মাঝখানের অংশটাতে? আমরা যদি মাঝখানে ইঙই চয় দিই তাহলে দেখো তো চ ইঙই চয় ল, চঞ্চল। আবার অন্যদিকে হবে ব ইঙই চয় দন্তন্য, বঞ্চনা। এইভাবে পরেরটা যদি এরকম ইঙই বঙ্গীজ দিই তাহলে কী হয় বলো তো? ইঙই বঙ্গীজ দিলে কী হবে দেখো, গ সই ইঙই বঙ্গীজ দন্তন্য গুঞ্জন। আবার রঞ্জন, র ইঙই বঙ্গীজ দন্তন্য রঞ্জন। তারপরটা যদি আমরা ইঙই ঝয় আকার দিই তাহলে ঝ ইঙই ঝয় আকার, তাই ঝঞ্ঝাট। আবার ঝঞ্ঝা হবে ঝ ইঙই ঝয় ঝঞ্ঝা। তাহলে এইভাবে তোমরা ক্লাসটি অবশ্যই মন দিয়ে তোমরা আরও একবার ভালো করে দেখো। ক্লাসটি শেষ করার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কাছে বা এই ক্লাসটি বা এই ভিডিওটি যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকারা দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট বা অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। এইটুকুই আমি তোমাদের কাছে চাইবো, বেশি কিছু চাইবো না। সুতরাং তোমরা
ক্লাসটি মন দিয়ে দেখো, আর একবার মন দিয়ে শোনো। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। ক্লাসটি আমি এই পর্যন্ত রাখলাম। টাটা, বাই বাই।